তো এখন হচ্ছে কি আমরা যে সপ্তম অধ্যায়ের যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছেড়ে দেখবো। তো এখানে যে প্রথম যে কোশ্চেনটা এখানে কি বলছে, অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে দুইটা হচ্ছে পার্থক্য হচ্ছে লেখা, দুইটা পার্থক্য চাইছে। তো অনুদৈর্ঘ্য এবং অনুচ্চ প্রস্থ প্রথম যে পার্থক্যটা দেওয়া আছে যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গের প্রবাহের দিকের সাথে সমান্তরাল হয় সেটাকে হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আর অনুপ্রস্থ হচ্ছে কোনটা, তরঙ্গের যে কণাগুলো হচ্ছে গিয়ে যে কি বলে কম্পনগুলো সেগুলো হচ্ছে কি তরঙ্গের দিকের সাথে লম্বভাবে যদি চেয়ে থাকে বা আড়াআড়িভাবে যদি চেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সেকেন্ড কি, তরঙ্গ প্রবাহের মাধ্যমে সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয় যে স্প্রিং এর মধ্যে যেরকম হচ্ছে হয় ওইটা। আর এখানে তরঙ্গ প্রবাহের মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের সৃষ্টি মানে যেটা এইভাবে যায়, এই উপরেরটাকে বলে তরঙ্গ শীর্ষ, নিচেরটাকে বলে তরঙ্গ হচ্ছে পাদ। তো এই হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে পার্থক্য। আর এছাড়া হচ্ছে তোমরা একটা এক্সাম্পল হচ্ছে দিতে পারো যে অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল হচ্ছে গিয়ে শব্দ, আর অনুপ্রস্থ তরঙ্গের হচ্ছে গিয়ে এক্সাম্পল বলতে পারো হচ্ছে পানির ঢেউ বা হচ্ছে গিয়ে আলো ইত্যাদি হচ্ছে বলতে পারো। এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে যে সরল দোলকের গতি কোন ধরনের হচ্ছে গতি। আচ্ছা, সরল দোলকের গতি হচ্ছে গিয়ে সরল ছন্দিত গতির উদাহরণ বা সরল স্পন্দন গতির উদাহরণ বা বলতে পারো শুধু স্পন্দন গতির উদাহরণ। তো ঠিক কেন, কোনো গতিশীল বস্তুর কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত বা ছন্দিত গতি বলে। আর এই গতি যদি সরল রেখা বরাবর ক্রিয়া করে তবে এই গতিকে সরল ছন্দিত গতি বলে। তো সরল ছন্দিত গতির ক্ষেত্রে বস্তু একটি সাম্যবিন্দুর সামনে পিছনে সে দোলন করে এবং বস্তুর উপর ক্রিয়াশীল প্রত্যাবর্তনকারী বল বা ত্বরণ সাম্যাবস্থার দিক নির্দেশ করে ও এই বল বিচ্যুতির সমানুপাতিক। সরল দোলকের গতিও একটি নির্দিষ্ট সাম্যবিন্দুর অভিমুখী এবং সরল ছন্দিত গতির শর্তাবলী মেনে চলে, তাই বলা যায় সরল দোলকের গতিটি সরল ছন্দিত গতি। এটা একটু হচ্ছে কঠিন ওয়ার্ড হচ্ছে আছে। দেখো এইটা হচ্ছে কি আমাদের কি সরল দোলকের হচ্ছে গতি, খুব বেশি হচ্ছে কি না, খুবই অল্প, ঠিক আছে এরকম। তো এরকম যদি হচ্ছে কি হয় তাহলে হচ্ছে দেখো যে আমাদের যে কলমটা এটা অলমোস্ট সরল রেখা হচ্ছে বরাবর, কলমের যে টিপটা হ্যাঁ মাথাটা এটা অলমোস্ট সরল রেখা বরাবর হচ্ছে গতিশীল হচ্ছে থাকে। ওকে, তো এখন হচ্ছে কি এইটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে আবার এখানে আসে, তো একটা নির্দিষ্ট মনে করে এই বিন্দুতে গেল আবার আসলো, গেল আবার আসলো, একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আসতেছে, তাহলে এটাকে আমরা হচ্ছে বলতে পারি কি এটা এক ধরনের হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতিটা যদি হচ্ছে সরল রেখা বরাবর হচ্ছে কি হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা কি হবে, সরল ছন্দিত গতি। ওকে, তো এই জন্য আমরা সরল দোলকের গতিকে কি বলতে পারি, যে সরল ছন্দিত গতি বা স্পন্দন গতি বলতে পারি। এরপরে কি বলছে, শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক বড় হওয়া প্রয়োজন হচ্ছে কেন। দেখো, শব্দের প্রতিফলন ঘটে শব্দের তরঙ্গ প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খেয়ে পুনরায় যদি উৎসের দিকে ফিরে আসে তার মাধ্যমে। মনে করো এখানে হচ্ছে গিয়ে প্রতিফলক আছে, এখানে ধাক্কা খেয়ে আবার আগের দিকে যদি ফেরত আসে তাহলে এই ঘটনা হচ্ছে মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টি হয় বা প্রতিফলন সৃষ্টি হয়। তো এখানে শব্দ তরঙ্গের কি বলছে যে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক হচ্ছে বড়, এক্ষেত্রে প্রতিফলক যদি তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে শব্দ ঠিকভাবে প্রতিফলিত না হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ শব্দের বিচ্ছুরণ ঘটে, ফলে প্রতিধ্বনি পাওয়া যায় না, আর গেলেও তা অতি সামান্য। কিন্তু প্রতিফলক বড় হলে শব্দ তরঙ্গ পুরো পৃষ্ঠে আঘাত করে এবং নিয়ম মেনে আবার ফেরত আসে, ফলে প্রতিধ্বনি শোনা যায়। তাই বলা যায় শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলকটা বড় হওয়া প্রয়োজন। তো এখানে হচ্ছে তেমন কঠিন কিছু নাই বোঝানোর জন্য হচ্ছে কি আশা করেছি বুঝতে পারছি। তো লাস্ট কোয়েশ্চেন আমাদের এখানে কি বলছে, ধানের ক্ষেতে বাতাসের দোলন কোন ধরনের হচ্ছে তরঙ্গ। দেখবা হচ্ছে গিয়ে কাঁচা বা পাকা হচ্ছে গিয়ে ধান খেতে যখন হচ্ছে বাতাস বোঝে তখন একটা হচ্ছে ঢেউয়ের মতো হচ্ছে সৃষ্টি হয়, তাই না। তো হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে কোন ধরনের হচ্ছে তরঙ্গ, এটা কোন ধরনের তরঙ্গ এটা হচ্ছে বলছে। তো গতি বলে না, বলছে এটা কোন ধরনের তরঙ্গ, এটা ঢেউয়ের মতো সৃষ্টি হয়। তো ঢেউয়ের মতো যে কোনো জিনিস আমরা কি বলতে পারি, ওটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে হচ্ছে কি বলা যায় ধানের ক্ষেত্রে বাতাসের দোলন আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তো যে তরঙ্গের ক্ষেত্রে জড়মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গের প্রবাহের দিকের সাথে সমকোণী হয় তাকে আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে বলে। তো ধানের ক্ষেত্রে বাতাসের দোলনে বাতাসের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গ গতির সাথে লম্ব হয় বা আড়াআড়ি হয়, তাই বলা যায় যে ধানের ক্ষেত্রে বাতাসের দোলন অনুপ্রস্থ তরঙ্গ। তো এই ছিল হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।